আদানির সাথে এবার চুক্তি বাতিল করল কেনিয়া, ফের সংসদীয় তদন্তের দাবি রাহুল গান্ধীর। মুক্ত গণমাধ্যম চর্চার জন্য ফ্যাসিস্ট হাসিনার রোশনালে পড়েন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, ফের বেড়েছে ভোজ্য তেল, আলুর দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। যুক্তরাষ্ট্রের অভিযোগের একদিন পরেই ভারতের বৃহত্তম বাণিজ্যিক গ্রুপ আদানির সঙ্গে দুটি চুক্তি বাতিল করেছে কেনিয়া। বিমানবন্দর আধুনিকায়ন ও বিদ্যুৎ খাত বিষয়ক বড় এই দুই চুক্তি বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এদিকে মোদি সরকার আদানি গ্রুপকে রক্ষা করছে অভিযোগ তুলে দ্রুত গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। একদিন আগেই ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। বলা হয় $250 মিলিয়ন ঘুষের পরিকল্পনা করেছিলেন আদানি। শুধু তাই নয়, তা গোপন রেখে যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের চেষ্টাও করেছিলেন। এমন অভিযোগের পরদিনই আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করল আফ্রিকান দেশ কেনিয়া। দুটি চুক্তির মধ্যে অন্যতম কেনিয়ার জোমো কেনিয়াট্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সংস্কার। আদানি গ্রুপ দেশটির প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিল। চুক্তি মতে সেটি ৩০ বছরের জন্য পরিচালনার কথা ছিল। এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে $736 মিলিয়ন একটি চুক্তি ছিল। বিমানবন্দর প্রকল্পের অধীনে নতুন রানওয়ে এবং উন্নত যাত্রী টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ছিল তাদের। তবে শুরু থেকে এসব চুক্তি কেনিয়ার মানুষের মনে ধরেনি। অনেকেই দুর্নীতির আশঙ্কা করছিলেন। আর এর মাঝেই ঘি ঢেলেছে আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ। আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেও কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেছেন, দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এদিকে গত জানুয়ারিতে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান হিডেনবার্গ রিসার্চের একটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পর গৌতম আদানির মালিকানাধীন বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্যে ধস নামে। এতে এক সপ্তাহেই প্রায় $250 কোটি ব্যক্তিগত ধনসম্পদ উধাও হয় আদানির। অন্যদিকে আদানির দুর্নীতি নিয়ে আবারও বিতর্কের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী গৌতম আদানির বিরুদ্ধে সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। আদানিকে মোদী সরকার সুরক্ষা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন এই নেতা। ভারতের এই বিতর্কিত আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের অসম ও অন্যায্য বিদ্যুৎ চুক্তির বিষয়ে অনুসন্ধানে এরই মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রোববার শপথ নিচ্ছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনার। ওই দিন বেলা ১:৩০টায় নতুন CEC ও ৪ ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি নিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট। এর আগে বৃহস্পতিবার গঠিত নতুন নির্বাচন কমিশনের CECর দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত CEC জানান, নতুন কমিশনের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ থাকবে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। একই সঙ্গে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনভাবে কাজ করবে নবগঠিত কমিশন। বিগত স্বৈরাচার সরকারের সময় মুক্ত
মুক্ত গণমাধ্যম চর্চার কারণে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে জেল খাটতে হয়েছে। রাজধানীতে আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে ২১শে টেলিভিশনের চেয়ারম্যানকে কারাবন্ধ করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মুক্ত গণমাধ্যম না থাকলে অংশগ্রহণমূলক গণতন্ত্র বিকশিত হতে পারে না বলেও অভিমত দেন তারা। ২১শে টেলিভিশনের চেয়ারম্যান যারা আব্দুস সালামকে কিভাবে গোয়েন্দা সংস্থা ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে তাকে নির্যাতন করেছে, শীতের রাতের মধ্যে আপনারা শুনলে শিরত উঠবেন। জনাব তারেক রহমান সাহেবের ভাষণ প্রচার করবার কারণের জন্য একটি ছোট্ট খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। প্রচণ্ড শীত, একটি কম্বল তার গায়ে দেওয়া হয়নি। আজকে তিনি মুক্ত হয়েছেন। আমি মনে করি মুক্ত গণমাধ্যমের জন্য আমরা বর্তমান সরকার, অন্তর্বর্তীকালী সরকার, ভবিষ্যৎ সরকার সকলের কাছে আমরা আশা করব, কোনো গণমাধ্যমকে আপনারা বন্ধ করবেন না, কোনো গণমাধ্যমকে আপনারা হুমকি দিবেন না। দীর্ঘদিন পর অন্যরকম এক মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জ। সশস্ত্র বাহিনী দিবসে বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা ভিন্ন আবহে মেতে ওঠেন গল্প, আড্ডা আর একে অন্যের খোঁজ খবরে। আলাপ চলে ব্যক্তিগত সুখ দুঃখ থেকে দেশের আগামীর ভবিষ্যৎ নিয়ে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিভিন্ন মত আর পথের মানুষকে এক সুতোয় গাঁথার সুযোগ করে দেয় সশস্ত্র বাহিনী দিবস। দীর্ঘদিন পর সেনাকুঞ্জে সবাই যেন মুক্ত হাওয়ায় মেতে ওঠেন অন্যরকম এক মিলন মেলায়। স্বৈরশাসনের দীর্ঘ ১.৫ দশক ধরে নানাভাবে যারা হয়েছেন নিগৃহীত, বঞ্চিত, গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে সেই সব শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডুবে যান প্রাণবন্ত আড্ডায়। রাজনৈতিক পট পরিবর্তনের এই অনবদ্য সুযোগে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্জাগরণের প্রত্যাশা সবার। যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, এটাই প্রত্যাশা। এটা পুরো জাতির প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। ভিন্ন মত আর পথের মানুষকে যারা দাবিয়ে রাখতে চায় তাদের পুনরুত্থান যেন আর না ঘটে, সেই অঙ্গীকারের কথা উচ্চারণ করলেন বিশিষ্টজনেরা। ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্য দিছে সেটা খুবই মিনিংফুল, এক নম্বর। ২ নম্বর হচ্ছে যে এখানে আকর্ষণ, আজকের অনুষ্ঠানের আকর্ষণ বেগম খালেদা জিয়া এখানে উপস্থিত ছিলেন এত বছর পরে। বলা যায় এটাই একটা ব্যতিক্রমী যে তিনি অসুস্থ থাকা সত্ত্বেও এখানে এসেছে, যেখানে বিগত ১ যুগ ধরে, মানে ১২ বছর ১৩ বছর হয়ে গেছে, উনি এখানে তাকে উপস্থিত হতে দেওয়া হয়নি এবং তাকে যথেষ্ট সম্মান করা হয়েছে। এটা ব্যতিক্রমী। সেই সাথে অনেক নতুন মুখ আমি দেখলাম, যেখানে যারা বিগত ১০-১৫ বছর ধরে এখানে জায়গা পায়নি, সেই সমস্ত লোককে দেখে খুশি হলাম। অনেকের সাথে কুশল বিনিময় হলো। সেই সাথে একটা জিনিস আমার চোখে পড়ল যে অনেক যে চামচা এবং দালাল যারা চিহ্নিত এই স্বৈরাচারী সরকারের দোসর, তাদের কাউকেই দেখা যায়নি। সশস্ত্র বাহিনীর এমন আয়োজনে বিদেশিদেরও ছিল সরব উপস্থিতি। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। কোনোভাবেই সহনীয় হচ্ছে না নিত্যপণ্যের বাজার। সাধারণ ক্রেতা ক্ষুব্ধ হলেও অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে ব্যবসায়ীদের কাছে। বাজারে নতুন আলু এলেও দাম সাধারণের ধরা ছোঁয়ার বাইরে। দর না কমে সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও বেড়েছে ১০ টাকা। খোলা ভোজ্য তেলের বাজারও চড়া। কিছুটা স্বস্তি ফিরেছে শীতের সবজিতে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। লাবিবা ইডেন মহিলা কলেজের একজন ছাত্রী বাজার করতে এসে শুধু দরদামই করছেন। তিনি বললেন, বাজার দরের ঊর্ধ্বগতিতে হিমশিম খেতে হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি সব কিছুর দাম একটু বেড়ে গিয়েছে। যেমন গত সপ্তাহে আমি আলুটা কিনেছিলাম 60-65-র মধ্যে, এই সপ্তাহে সেটা আমি পাচ্ছি 75 থেকে 80-তে। তো এক সপ্তাহের মধ্যে এতটা দাম বেড়ে গেলে সেটা তো আমার পক্ষে সম্ভব না। না হলে আমরা 70 বেচি, 60 কিনা। সয়াবিন তেল ছিল কিছুদিন আগেও 168 টাকা, এখন 185 টাকা। হ্যাঁ, এইভাবে যদি জনগণ তাহলে খাইতে পারবে? দেশি পেঁয়াজের ঝাঁজ একটু কমেছে, তবে আলুর দাম বেড়েছে কেজিতে 10 টাকা। এর জন্য বিক্রেতারা দোষ চাপাচ্ছেন হিমাগারের উপর। আলুর দাম এখন সামনের সিজনের দাম কমবে, আরো দিয়ে উল্টে বাড়তেছে আলুর দামটা। পেঁয়াজের দামটা কেজিতে 15-20 টাকা কমছে। কোল্ড স্টোরে যাইয়া সরকার এটা নজর দেয় না কেন? একটা লোকে 1 কেজি আলু কেনা বসে 18 টাকা 20 টাকা, তখন কিনা কোল্ড স্টোরে ঢুকাইছে না 30 টাকায় পড়লো। এইটা একটা মানুষের কত টাকা লাভ দরকার, কত টাকা ইন্টারেস্ট লাগবে তার, এটা তলব করুক। পেঁয়াজ হচ্ছে 140 টাকা কেজি দেশি পেঁয়াজ, আর যেটা ইন্ডিয়ান ওইটা হলো 120 টাকা 130 টাকা কেজি, 10 টাকা কেজিতে কম বেশি। খোলা সয়াবিন, পাম অয়েল, সরিষা তেলের দাম লিটারে বেড়েছে 10 টাকা। পাম অয়েল তেল যেটা লুজ, যেটা ছিল আপনার 140 টাকা লিটার, সেটা এখন হলো 152 টাকা, 52 থেকে 154 টাকা লিটার। তো ম্যাক্সিমাম জিনিসের দামই একটু বাজারে একটু ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। প্রায় সব সবজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। ক্রেতারা বলছেন শীতের সবজি সরবরাহ বাড়লেও প্রভাব নেই দামে। দেশিটা 600 টাকা, ককটা 320 টাকা। ঠিক আছে, এটা হলো দেশি, এটা হলো কক। সোনালিও 320। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ, মুরগি ও ডিম। রুই মাছ আগে যেগুলো 350-300 টাকা করে কেজি কিনছে, সেগুলো এখন 500-600 টাকা, 700 টাকা, একটু বড় হইলে 700 টাকা। গরিব মানুষের খাওয়ার কোনো ইয়ে নেই। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। প্রকৃতিতে বইছে শীতের আগমনী হাওয়া, শিশির ভেজা সকালে খেজুর রস সংগ্রহের ব্যস্ততা। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। ফাঁকা জায়গা, ভবনের ছাদে সৌর ও বায়ু বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপন করা গেলে বিদ্যুতের ঘাটতি হবে না বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান। নীলফামারীতে জলপল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে 30 থেকে 40টি রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের দরপত্র আহ্বান করা হবে। বিদ্যুৎ সংকট নিরসনে গ্যাস, কয়লা আমদানি না করে খাস বা পতিত জায়গায় রিনিউয়েবল এনার্জি স্থাপন করতে হবে। খাস জমি পড়ে আছে, অন্য কোনো ব্যবহার নাই, তো সেসব জায়গায় যদি আমরা রিনিউয়েবল এনার্জি করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের এই যে জ্বালানির যে সৃষ্ট যে সমস্যা, সেটা থেকে সৌর বিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি, যদি বায়ু বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে, এগুলো আমাদের জন্য সুবিধাজনক। আমন সংগ্রহ মৌসুমে ধান ও চালের দাম বাড়িয়ে সরকারি নতুন দরে খুশি নন মিল মালিক ও কৃষকরা। মিল মালিকরা বলছেন বাড়তি দরেও লাভের মুখ দেখবে না তারা, আর কৃষকরা বলছেন খোলা বাজারে ধানের দর বেশি, গুদামে ধান নিয়ে গেলে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাদের। কুষ্টিয়া প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ায় মাঠে মাঠে চলছে ধান কাটা, মারাইয়ে ব্যস্ত কিষানি। তবে সরকার নির্ধারিত দাম নিয়ে সন্তুষ্ট নন তারা। বলছেন খোলা বাজারে এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1300 টাকা থেকে 1380 টাকায়, সেখানে সরকার নির্ধারণ করে দিয়েছে 1320 টাকা। এবছরে ওষুধে কীটনাশকের ওষুধের দাম বেশি, তো খরচ বেশি হয়েছে, কিন্তু ধানও একটু ভালো হয়েছে। 1320 টাকা করে এখন ধান ধরো চলছে, এখন ধরো কৃষক চাচ্ছে 1400 করে। সরকার যে রেট দিয়েছে সেই রেটে আমাদের বেচলে আমাদের লস। গত মৌসুমের চেয়ে চালের দাম কেজিতে 2 টাকা বাড়িয়েছে সরকার। এই দর নিয়ে চালকল মালিকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। 33 টাকা যে ধান, সেই ধানের চাল যদি রেশিও করা হয় তাহলে চালের পড়তে পড়বে 50 টাকা। আমাদের এখন এখানে রেট দিয়েছে হলো 47 টাকা। এখানে 3 টাকা তো কেজিতে এমনি দেখা যায় যে আমাদের লস হবে। মিল মালিকরা পর্যাপ্ত পরিমাণ চাউল তারা উৎপাদন করে, কিন্তু গোদামে এসে তারা চাউল সরবরাহ করতে পারে না। এই জন্য আমি জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রশাসক এবং আমাদের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে আমি দৃষ্টি আকর্ষণ করব। তবে সরকার নির্ধারিত দরে এবার যথাসময়ে ধান চাল সংগ্রহ শেষ হবে বলে আশাবাদী জেলা খাদ্য কর্মকর্তা।
যদি আমরা মোটামুটি সব ধরনের প্রক্রিয়া আমরা সম্পন্ন করেছি, প্রস্তুতি নিয়েছি, আমরা আশাবাদী যে আমরা সংগ্রহ সম্পন্ন করতে পারবো। চলতি বছর জেলায় 19,100 টন সিদ্ধ চাল, 6,700 টন ধান ও 1,600 টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 17 নভেম্বর থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রকৃতিতে বইছে শীতের আগমনী হাওয়া, শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় হিমহিম আমেজ। একই সঙ্গে খেজুর রস সংগ্রহের কাজে ব্যস্ত চুয়াডাঙ্গার গাছিরা। চলতি মৌসুমে জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,700 টন। চুয়াডাঙ্গা প্রতিনিধি আতিয়ার রহমানের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের সকালের সোনালি রোদ হীরক দুতি ছড়িয়ে দেয় গ্রামগঞ্জের মাঠে ঘাটে। সবুজ ঘাসের ওপরে জমা সূর্যালোকিত শিশির বিন্দু যেন চোখ ধাঁধিয়ে দেয়। শীত মানে খেজুরের গুড় ও রস আর নানান ধরনের পিঠাপুলির আয়োজন। খেজুর গাছ কাটায় ব্যস্ত সময় পার করছেন গাছি। ইতোমধ্যে গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাচাছোলা ও নলি বসানোর কাজ করছেন। নভেম্বরের 10 থেকে 15 তারিখের মধ্যে রস সংগ্রহ শুরু হয়। 7 ভার রস থেকে 1 ভার গুড় পাওয়া যায়। এই রস জ্বালিয়ে গুড় ও নলেন পাটালি তৈরি করা হয়। চুয়াডাঙ্গার গুড় ও পাটালির সুনাম রয়েছে সারা দেশে। এ কারণে এখানকার গুড় দেশ ও বিদেশে রপ্তানি করা হয়। কারণ পুষ, মাঘ, ফাল্গুন এই 4 মাস আমাদের একটা মৌসুম। যদি শীত পড়ে আমরা 4 মাস গাছ কাটতে পারবো। আমরা গুড়ির দাম সেইভাবে পাচ্ছি না যেভাবে আমাদের খরচ। গাছিরা জানান খেজুর গাছ কাটাই তাদের পেশা। কেউ কেউ 50 বছর ধরে খেজুর গাছ কাটছেন। শীতকালে খেজুর গাছ কেটে সংসার চলে তাদের। দিনে 60টি গাছ কাটতে পারেন। আহরিত রস থেকে দৈনিক 20 থেকে 30 কেজি গুড় তৈরি করেন তারা। প্রথমে গাছ ঝোড়া হয়, বুঝেছেন, তারপরে আপনার 5 দিন থেকে 6 দিনের মাথায় আবার গাছ চাষ দেওয়া হয়। ঝোড়া হলে ওই 1 মাসের ভিতরে আমাদের শেষ। ওই 1000টা হাইরে একবার খাদ্য। কৃষি বিভাগ বলছে নিপা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি মানসম্পন্ন গুড় তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। যে এখান থেকে উৎপাদিত গুড় সারা দেশেই রপ্তানি হয়, সারা দেশেই বিক্রয় হয়। আমরা কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর রস সংগ্রহের জন্য 2,72,000 খেজুর গাছ প্রস্তুত করা হয়েছে। এসব গাছ থেকে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,700 টন, যার বাজার মূল্য 50 থেকে 60 কোটি টাকা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আদানির সাথে এবার চুক্তি বাতিল করল কেনিয়া, ফের সংসদীয় তদন্তের দাবি রাহুল গান্ধীর। মুক্ত গণমাধ্যম চর্চার জন্য ফ্যাসিস্ট হাসিনার রোশনালে পড়েন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে, ফের বেড়েছে ভোজ্য তেল, আলুর দাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।